প্রথম সিনই হচ্ছে দুজনে শুয়ে আছি, কিন্তু যখনই কাজ করতে নামতাম স্টেজেতে তখন কে সুপ্রিয়া কে সৌমিত্র আমি পাত্তা দিতাম না। আমার একটা পুতুল ছিল, পুতুল বর যেটা, তাকে আমি দুজন ছিল, একজন হচ্ছে বিশ্বজিৎ চক্রবর্তী চ্যাটার্জি আর একজন হচ্ছে প্রদীপ কুমার। বিশ্বজিৎ বাবু বলে তাই আমি বিশ্বজিৎ চক্রবর্তী, ভালো বন্ধু, বললো না চ্যাটার্জি। আমি এবার দম করে পড়ে গেলাম। বুমবার বাবা, আমি না বিশ্বজিৎ চ্যাটার্জি আমার বর, সে তো আমার ঘরের পুতুল, ছোটবেলায় খেলতাম, তাকে নিয়ে খেলতাম, সে বর রাগারাগি করছে, বর এই করছে এই করছে, কি কত কি করতাম। ওই ছেলেদের ডেকে, মানে যারা ইয়েতে প্রোডাকশনে, এই শোন তোরা পুয়াতি ট্যাংরা পাস না। পরান্দার সঙ্গে তো আমার একটা এরকম দুর্ধর্ষ জুটি। এত বছরে আমাদের এখানকার কোনো পরিচালকের মনে হলো না যে আমাকে আর পরান্দাকে নিয়ে একটা ভালো ছবি করি। পরিচালককে বললাম যে শুভঙ্কর, আমার আর পরান্দার জুটি মানে কিন্তু ইস্কি লজ্জা। নমস্কার, ইটস মাজ্জা বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আর চ্যানেলে স্বাগত শুধু বললে হবে না, আপনারা দেখছেন মাজ্জা খোলাখুলি আড্ডা। সুতরাং খোলাখুলি আড্ডায় কে বসেছে আমার পাশে নিশ্চয়ই পরিচয় দেওয়ার কোনো কারণ নেই, তবুও পরিচয়টা করিয়ে দিই। তনিমা সেন, অভিনেত্রী, জানেন খুবই ভালো মানুষ, খোলা মনের মানুষ, খুব সুন্দর কথা বলেন এবং সবসময় একটা হাসি খুশি। দিদি, তোমাকে স্বাগত আমাদের চ্যানেলে। প্রথমবার অনেক দিন পর তোমাকে সামনাসামনি। আর আমি ভীষণ খুশি হলাম যে তুমি একটা এরকম ভাবে এবার গুছিয়ে বসতে পেরেছো। তুমি তো আজকের নও, তোমার সঙ্গে আমার পরিচয় আজকের নয়। তো যারা করে বেরোচ্ছে আমি তাদের সবাইকেই ভালো বলছি, কিন্তু তোমাকে এতদিন পরে আমি একটু বেশ গোছগাছ করে বাড়ির কর্তা হিসেবে দেখে খুব ভালো লাগছে। সবই তোমাদের আশীর্বাদ। আর প্রথম কথা, আজকে তুমি যে এসছো আমাদের ডাকে সাড়া দিয়ে, এটা খুবই ভালো লাগছে। আমার প্রথম প্রশ্ন তোমার কাছে দিদি, যে অভিনয়টা হচ্ছে তোমার বেসিক জায়গা, অভিনয় তুমি করতে তুমি ভীষণ ভালোবাসো, অভিনয় করা পছন্দ করো। যখন অভিনয় এসছিলে আর এখনকার দিনের অভিনয়, কতটা তফাৎ বুঝতে পারছো? দেখো, নাটকের কথা বলে লাভ নেই, কারণ নাটক তো এখন প্রফেশনাল বোর্ডে নাটক উঠেই গেছে, মানে সময় দিতে পারো না। না না, বোর্ডটাই তো উঠে গেছে। এখন কিছু গ্রুপের নাটক হয়, এটা হয়। আগে যেমন বৃহস্পতি শনি রবি আমাদের নাটক পাড়ায় স্টার, হ্যাঁ উত্তর কলকাতা, আমি তো নাটক পাড়ারই একদম, খুব চুটি অভিনয় করেছি। মানে আমি একটা অদ্ভুত টাইমে এসেছি অভিনয়তে, জানলে, যখন পুরনো মানুষগুলো যাই যাই করছে, নতুনরা আসছে, সেরম একটা দরকচাই বলো আর তুলে পাক ধরাই বলো, সেরম একটা সময় এসেছি। আমি পুরনো মানুষকে অনেক পেয়েছি। আর আমার একটা খুব ভালো, যেমন কয়েকজনের নাম যদি বলো, কাদের পেয়েছো? আমি ধরো সুপ্রিয়াদিকে পেয়েছি, সৌমিত্রদাকে পেয়েছি, সারদী চট্টোপাধ্যায়কে পেয়েছি, সর্বেন্দ্রদাকে পেয়েছি, অনেককে পেয়েছি, অনেককে। এবার তো চিরঞ্জিতের সঙ্গে একসাথে কাজ করেছি, এনাদের সঙ্গেও কাজ করেছি, না হলে আর চিনব কী করে। কিন্তু এনারা তখন নিজেদের, মানে একদম সেই জন্ম থেকে যাদের দেখে এসেছি তাদের সঙ্গে গিয়ে বসে কথা বলা, তার সঙ্গে দাঁড়িয়ে স্টেজে একটা কাজ করা, সে আমার বুকের ভেতর কিছু একটা পড়ে উঠতো, যেন আমি কার সঙ্গে কাজটা করলাম। কিন্তু যখনই কাজ করতে নামতাম স্টেজেতে তখন কে সুপ্রিয়া কে সৌমিত্র আমি পাত্তা দিতাম না। তারপর নিজেরটা বেস্ট, হ্যাঁ আমি একদম, যার জন্য ওরা না ভীষণ পছন্দ করতেন আমাকে, যে তুই মানে নিজের মতো করে আমি ওর ইয়ে করে করে যেতাম, এটা ওদের খুব পছন্দ ছিল। এইবার যার জন্যে ওনাদের সঙ্গে আমার একটা ব্যক্তিগত আলাপের জায়গায় হয়ে গেছিলো। তনিমা এসছে, তনিমা কথা বলছে, তনিমার সঙ্গে একটু পুরনো কথা এই কথা সবাইকে আমি গল্পগুলো পেয়েছি। তারপরে যখন সিরিয়াল করতে এলাম, তার সঙ্গে ছবি, এখানে আমি পুরনো কিছু, মানে আমি তো সবার সঙ্গে মিশি, তো অভিনেতা অভিনেত্রী ছাড়াও পুরনো কিছু লোক পেলাম যারা আমাদের ইন্ডাস্ট্রিকে সেই তাদের 17-18 বছর বয়স থেকে এই টপ টপ করে এখন সব ওপরে হাত নেড়ে নেড়ে বেরিয়ে যাচ্ছে আর কি, আমাদের ইয়ের লোকেরা, ড্রেসার ট্রেসার এরকম, তাদের সঙ্গে আমার বড় ভাব ছিল। তাদের কাছে বসে বসে আমি পুরনো দিনের গল্প শুনতাম, সে ভালো গল্প খারাপ গল্প আমি সব শুনলাম। তারা একদম
আমাকে খুলে গল্প বলতেন, একদম খুব মজা পেতাম। আর অনেক গল্প আমার, মানে ধরো একটা মানুষ আমার খুব প্রিয় মানুষ, তার সম্বন্ধে একটা খারাপ কথা শুনলাম, আমি এই কান দিয়ে শুনে না গিলে নিলাম, আজ পর্যন্ত বের করিনি। হ্যাঁ, তাই জন্য বিপদ না, বিপদ মানে কি, আমি তোমাকে এত ভালোবাসি, তোমার সম্বন্ধে একটা খারাপ কথা শুনে সেটা পাঁচজনকে বলার মতো ইয়ে হয় না। মানুষ ভালো মন্দ হতেই পারে, ভালো মন্দ মানুষ হতেই পারে, সেখানে আমার সঙ্গে তো আর কিছু খারাপ কাজ করছে না, ও তো ঠিক আছে থাক। তো এইভাবে করতে করতে নিজেই দেখলাম একদিন বুড়ি হয়ে গেলাম। তো এইবার তখন মনে পড়ছে, আমি যখন এসেছি তখন আমাদের গ্রুপটা, তারপরে যারা কম বয়সী ছেলে, আমি আসার 2-4 বছরের মধ্যেই কিন্তু এই যে নতুন মেয়ে খুঁজে নেওয়া, তাদের একটা মাস মাইনে করে রাখা, নতুন নায়ক খুঁজে নেওয়া, মেয়ে বলতে নায়িকা, নায়ক খুঁজে নিয়ে মাস মাইনে করে রাখা, বড় বড় হোর্ডিং ফোর্ডিং পড়ে গেল তাদের নামে, এই একটা তারা খুব সহজলভ্য হয়ে গেছিল। তো তাতে হতো কি, তাতে ধরো একটা মেয়ে সবে হয়তো কলেজে উঠেছে, কিংবা ওই স্কুলের শেষে দিয়ে যাচ্ছে, নায়কও 2-1বার ম্যাট্রিক ফেল করেছে, কি মানে মাধ্যমিক ফেল করেছে, এবার তারা হয়তো তখন খুব বেশি টাকা দিত, 2 লাখ 2.5 লাখ করে মাসে তাদের দিয়ে দিত, দিয়ে আর সারাদিন বসিয়ে কাজ করাতো। এবার ধাক্কা দেওয়াটা মানে সিরিয়ালকে চালানোটার দায়িত্ব ছিল আমাদের, সেটাই কঠিন কাজ। তারা সাজগোজ করতো, তারা ঘুরতো ফিরতে করতো, কিন্তু বড় বড় ব্যানার পাচ্ছে, মোটা মোটা টাকা পাচ্ছে, তারা একদম ঝলসে গেল। এখন একটু টাকাটা কমেছে, কিন্তু সেই জিনিসটা আছে, যে জৌলুসটা রয়ে গেছে। এবার তারা কতটা দেবার ইচ্ছেটা কেন থাকবে, খুব সামান্য 2-1 জনের আছে, বারবার পাঠটা পরে একটু বলে দাও না দিদি, একটু বলে দাও। বেশিরভাগ আছে যে পাচ্ছি যখন এরকমভাবে সহজলভ্য সব কিছু, আমার অত মাথা ঘামানোর দরকার নেই। খারাপ নয়, কিন্তু খারাপ করে দেয়া হচ্ছে। আরেকটা জিনিস যে বলছিলেন না, তুমি সুপ্রিয়া দেবী বা সৌমিত্র, এদের সাথে যখন প্রথমবার তুমি স্টেজে অভিনয় করলে, সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? সেটা না মানে একটা সাংঘাতিক। ধরো আমাদের বাড়িতে তো, আমার ছোটোবেলা তো টিভি আসেনি, একদম ছোটোবেলা তো টিভি আসেনি, তো তখন আমাদের বাড়িতে সিনেমা জগৎ উল্টোরা তেগুনা আসতো, তাতে যা ছবি দেখতাম তখন, আসলে ওই টাইমটাতে আমাদের সুচিত্রা সেন একটু অস্তমিত হয়ে গেছেননি, মানে 1-2টো তারপর ছবি আস্তে আস্তে সরে গেছেন। তো তখন সুপ্রিয়াদির ছবি দেখতাম, সে কি স্টাইলিস্ট, এরকম চশমা পরা, গগলস পরা, মাথায় এরকম ফেট্টি বেঁধে, সে একটা ছবি আমার চোখের সামনে ভাসে, এরকম লম্বা গ্রীবা, মরাল গ্রীবা, সেই স্টাইল করে। তা ওনাকে আমার খুব ভালো লাগতো, মানে দেখতাম হাঁ করে, কি সুন্দর সেই একটা ছবি দিত। তারপরে ও তো পরের সঙ্গে হেঁটে যাচ্ছে, এই করছে, দারুণ ওরকম ফিগার। আমার ছোটবেলায় ওই মুখগুলো দেখতাম, কতদিন আছে লুকিয়ে লুকিয়ে কাঁচি দিয়ে না ওই ছবিগুলো কেটে কেটে পুতুলের ঘরেতে সাজিয়ে রেখেছি। এরকম বকা টকা ছিল না, বেদম মারত, বকা টকা ধার ধারতো না। আর আরেকটা ছিল কি, আমি একটা সুন্দরের ভক্ত ছিলাম, তো আমার একটা পুতুল ছিল, পুতুল বর যেটা, তাকে আমি, 2জন ছিল, একজন হচ্ছে বিশ্বজিৎ চক্রবর্তী চ্যাটার্জি, আর একজন হচ্ছে প্রদীপ কুমার। এই যে রূপ, আমি স্কুলে যাওয়ার সময় রাস্তা থেকে পিচ তুলে এরকম ঝুটি করে একটুখানি এরকম করে দেয়া, তারপরে স্কুলে গিয়ে টিফিনের টাইমে একটু বের করে নিয়ে কী খেলে নিতাম, এখন বুঝতে পারি না, যে তারা এতক্ষণ বসছিল, তাদের নিয়ে একটু খেলে টেলে নিয়ে আবার ঢুকিয়ে দেয়া। তারপরে বাড়িতে এসে, আমাদের বাড়িতে না বারান্দাতে অনেক কাঁচ জোগাড় করে রাখা ছিল, কাঁচগুলো সব লাল নীল হলদে সবুজ বিদেশি কাঁচ, বুঝলি, ওই কিরকির করে কাজ করা, সেগুলো শুনেছিলাম বারান্দাতে সমস্ত কাঁচ দেয়া ছিল এক সময়। তো ওই বিশ্বযুদ্ধের সময়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সেগুলো বোমের আওয়াজে ভেঙে যাবে এই করে খুলে রাখা হয়েছিল, বিদেশি গ্লাস ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পুরো বারান্দার কি সুন্দর দেখতে লাগতো বাবা, আমি দেখিনি, আমি তো দেখিনি সেটা ওরকম। আমি যখন দেখেছি কাঁচগুলো নামানো আছে যত্ন করে, তো সেই কাঁচগুলো দিয়ে ঘরের পার্টিশন করে আমি ঘর করতাম আর কি পুতুলের। অদ্ভুত একটা রং পড়তো, যা ওই দক্ষিণ দিকের বারান্দার থেকে এসে আলোটা পড়লে আরো সুন্দর, খুব সুন্দর লাগতো। আমি খুব খেলতাম পুতুল। তারপরে সেই খেলতে খেলতে
বিশ্বজিৎ চ্যাটার্জি হয়ে গেল আমার বর। আমাকে যখন রানা গুহ, সুদেষ্ণা রায় তারা ফোন করে একদিন বলছে যে শোনো আমরা একটা সিরিয়াল করছি, অনেক দিন আগের কথা, তৃতীয় পুরুষ, সেটা বোধহয় বৃহস্পতিবার হতো, মানে সপ্তাহে একদিন। আনলাম ও কে বর্গ, তো বলছে যে বিশ্বজিৎ বাবু। তা বিশ্বজিৎ বাবু বলে তাই আমি বিশ্বজিৎ চক্রবর্তী, ভালো বন্ধু। বললো না চ্যাটার্জি। আমি এবার দম করে পড়ে গেলাম। বুমবার বাবা, আমি না বিশ্বজিৎ চ্যাটার্জি আমার বর, সে তো আমার ঘরের পুতুল, ছোটবেলায় খেলতাম, তাকে নিয়ে খেলতাম। সে বর রাগারাগি করছে, বর এই করছে কি কত কি করতাম। তারপরে যেদিন প্রথম দিন কাজ করতে গেছি, বুকের ভেতর ঢিপ 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 করছে, আর কি সুন্দর দেখতে জানো। তখনও ওনাকে বয়স হয়ে গেছে তো, মানে মাথার উপরে ইয়ে চুল পড়া আছে, উইক পড়া আছে, কিন্তু সে নায়ক বলতে যা বোধহয়, মানে এখনকার নায়কের সংজ্ঞাটা তো পাল্টে গেছে। আমাদের সময় নায়কটা সুন্দর, এখন আকৃতিতে কত ফোলালো এরকম। তো তখনকার ওই যে সৌন্দর্য, ওই যে আমি দেখছি আমার সঙ্গে আলাপ করে দিল কি না মেসোমশাই, যেহেতু বুম্বার বাবা আমাদের মেসোমশাই, সুদেষ্ণা রানা আমি সবাই মেসোমশাই করছি, কি আর নমস্কার করে মেসোমশাই বলে প্রথম সিনি হচ্ছে দুজনে শুয়ে আছি। মানে আমি যে এখনো কি করে বেঁচে আছি কে জানে। তারপরে শোয়ার সিনটা হয়েছে, হওয়ার পর উঠলাম, উঠে বললাম একটা কথা বলবো। হ্যাঁ বলো না। আপনি না আমার ছোটবেলাকার বর। বলছে মানে আমার পুতুল বর বলে আমি সেই গল্প বলেছি আর কি, খুব হাসি হা হা করে। তারপরে ওনার সঙ্গে বেশ কিছু অনেকগুলো স্মৃতি আছে। আমি তখন রান্না করে নিয়ে যেতাম মাঝে মাঝে স্টুডিওতে, আর আমার সঙ্গে যেহেতু সকলের ভাব, সবাইয়ের জন্য নিয়ে যেতাম। তো ঘটি, একদম খাঁটি ঘটি, আমি মিষ্টি দিয়ে মাংস করেছি, পাঁঠার মাংস, ওনাকেও দেওয়া হয়েছে। আমাকে তনিমা শোনো তোমার বাড়িতে তাহলে একদিন রান্না শুট করতে যেতাম। তখন আমি বললাম যে হ্যাঁ বলুন। বলছে বহু বছর পরে মিষ্টি দেওয়া মাংসটা খেলাম। আমার মামার বাড়ি হচ্ছে মানিকতলায়, সেইখানে খেতাম প্রাণ ভরে, কিন্তু এতদিন তো এই স্বাদটা ভুলেই গেছিলাম। আর এটা খুব মজার কথা বলতেন ওই ছেলেদের ডেকে, মানে যারা ইয়েতে প্রোডাকশানে, এই শোন তোরা পোয়াতি ট্যাংরা পাস না, ডিমওয়ালা ট্যাংরা। কি সুন্দর খাওয়া দাওয়া, খুব ভালো। আমরা মানে সেসব দিন না সত্যি লোকে বললে ভাবে যে খালি পুরোনো দিনের ভালো কথা বলি। আমি পুরোনো মানুষগুলোকেও পেয়েছি, নতুন মানুষগুলোকে পেয়েছি। আরেকটা কথা কি, আমরা না শত্রু ছিলাম সবাই সবাইকার, একদম। তোমার সঙ্গে এত বন্ধুত্ব না দিয়ে খাচ্ছি না, প্রাণের কথাটা না বলে পাচ্ছি না, কিন্তু যেই আলোটা জ্বলে উঠলো, আমি আমার জায়গায় তুমি তোমার জায়গায় একদম দিয়ে গেলাম। কিন্তু এই বন্ধুত্বটা কি, যেমন ধরো আমাদের লাবণ্য সংসারে আমরা বসে খাটের ওপরে বসে, তখন তো এত বাড়াবাড়ি ছিল না, এই কথা বলবে না ওই কথা বলবে না এরকম ছিল না, এখন কিছুই বলা যাবে না, এখন সবকিছুতেই সেন্সর অমুক তমুক, এটা বলা যাবে না, কি জানি। তো বলছে যে আমরা একটা কথা বলতে বলতে আমি একটা কথা বলে দিলাম, সঙ্গে সঙ্গে আমাদের যে ছেলেটার নাম কি, সুরজিৎ, ধরো সুরজিৎ, গৌতম দা, দ্বিজেন দা, হ্যাঁ সুদেষ্ণা, সবাই আছে, রানা টানা সবাই বসে আছে। এই কি বললে আমি বললাম, এছাড়া ভালো বলেছে তো, দাঁড়ো আমি এটা বলি। এই যে নিজেদের মধ্যে বোঝাপড়া। আর হাসির জিনিসের আরেকটা ব্যাপার হচ্ছে মাত্রা রাখতে হবে। ধরো আমার কথাটাই শেষ কথা ছিল, কিন্তু তুমি একটা তারপরে এমন কথা বলে দিলে যে আমার আগের কথাটাতেই আমাকে শেষ করতে হবে, সেটা আমাকেই মাথা থাকে খাটিয়ে যে না এটার পরে আমার আর বলা উচিত না, কারণ তাহলে জিনিসটাই তুমি বললে আমি বলি, তুমি বললে আমি বলি, ও ধারা করে ধরে যাবে। ওই যে ওই মাত্রা জ্ঞানটা, সেটা অনেকটা হারিয়ে গেছে এখন, অনেকটা কেন বেশিরভাগটাই হারিয়ে গেছে। কেন দোষ আমি অভিনেত্রীদের দিচ্ছি না, আমি বড় অভিনেতাদের কথা বলছি না, মানে আমার এজ গ্রুপের কি একটু বড় একটু ছোট তাদের কথা আমি বলছি না, আমি এখনকার, এরা তো জানেই না। প্রথম হচ্ছে তারা বাংলাটাই ভালো করে জানে না, হ্যাঁ, এবার সেই ভাষাতে এই ভাষার যে একটা কথা ভুলে গেলে আরেকটা কথা দিয়ে পরিপূরক একটা কথা সেটা বলতে পারবে না। তো
তারপরেও তাদের ত্রুটিটা টিপে ধরা হয়, তুই কেন বললি, এটা কি লেখা আছে? না বলে ফেলেছি। বলবি না। এটা যে পরিচালকরা এখন বকে, পরিচালকদের আমি দোষ দিই না, কারণ পরিচালকদের মাথার উপরেও বসে আছে, জম বসে আছে, যে আমি তো লিখেছিলাম এটা, তুমি কেন এটা বললে? তুমি লেখার বাইরে গেলে কেন? লেখার বাইরে গেলে কেন? কারণ ভালো ভালো পরিচালক যে তারা জানি আমি যাদের দেখেছি, এবার অনেক ভালো পরিচালক সরে গেছে। বাপিদা, জয় মুখার্জি সবার সঙ্গে তো এখন হোয়াটসঅ্যাপে যোগাযোগ। তা জয়দাকে আমি কদিন আগে জিজ্ঞেস করলাম, জয়দা কি করছেন এখন আপনি? বললো এনজয়। এটাই সব থেকে বড় কথা। আমি বললাম আপনি তো এনজয় করে ভালো আছেন, কিন্তু আমার তো পেটে লাথি মেরেছে, আমি তো এনজয় করতে পারছি না, আমার তো পেটে এখন গ্যাস্ট্রিকের ব্যথা উঠবে। বলছে সেও ভালো, তাও আপনি কাজটা বন্ধ করুন। এবার এই যে কথাটা বললাম, এই যে তোমার কাজ বন্ধ আছে, ঠিক এই জায়গাতেই প্রশ্নটা করছি। তুমি লাস্ট প্রায় 3 মাসের মতন দেখতে পাচ্ছ না, 90 পাচ্ছি না, মানে হঠাৎ করে তুমি অফ হয়ে গেলে, ব্যাপারটা কি? মানে তুমি কি স্বেচ্ছায় সরলে না? না না, শোনো, সুপ্রিয়া দিয়ে আমার একটা কথা বলেছিল। সুপ্রিয়া দিয়ে অনেক দিন আগে, তখন নতুন আমি এসেছি, দুজনে বালুচরিতে কাজ করছি। সুপ্রিয়া দির অনুপস্থিতিতে আমি নামবো এরকম একটা তৈরি করে ওরা সই করিয়েছিল। সুপ্রিয়া দি আমাকে ডেকে বললেন, তনিমা শোন, তুই না নামিস না রে। আনলাম কেন? আমার তো তখন সুপ্রিয়া দি পাঠটা করার জন্য প্রাণপণেই করছি। বললো কেন না, আমার এখন বয়স হয়ে গেছে, আমি অনেক বেশি টাকা নিই, কথাগুলো বোঝার চেষ্টা করো, আমার বয়স হয়ে গেছে, আমি বেশি টাকা নিই, নাটক হচ্ছে, তুই ছেলে মানুষ মেয়ে, তোকে সুন্দর দেখতে, তুই পাঠটা ভালো করিস, এবার তুই যদি আমার পাঠটা ভালো করে দিস, তোকে ওরা নিয়ে নেবে, আমি বসে যাব। কোনো অভিনেত্রী বা অভিনেতা কিন্তু স্বেচ্ছায় বসে না, যখন তার চান্স পায় না তখন বলে। প্রশ্নটা করা ভুল হলো, না তোমাকে দেখতে পাচ্ছি না বলেই আমার উৎকট। আমি দেখতে পাচ্ছ না কেন আমি বলছি, এটা একটা ব্যাপার হয়েছিল কিছুদিন ধরে, যখন একটা ওই মেয়েটিকে নিয়ে খুব গন্ডগোল হচ্ছিল আমাদের আরজি করে, তো আমিও অনেক প্রতিবাদ করেছি। এবার আমাকে কিছু মানুষ বললো যে তুমি ওইসব করেছো বলে তোমাকে বসিয়ে দেওয়া হয়েছে। তো কাকে কান নিয়ে গেছে বললি আমি কাকে পেছনে ছুটবো না। একবার কানে হাত দিয়েছিলাম বটে, যে কানটা আছে, তো কানটা আছে শুনেই বুঝতে পেরেছি যে যাদের ইঙ্গিত করা হচ্ছে তাদের বয়ে গেছে আমাকে বসাতে। কারণ আমি কে হে, একটা বুড়ি, আজ বাদে কাল মরে যাবো, এতদিন ধরে অভিনয় করা হয়ে গেছে, তারা আমাকে পাত্তাই দেবে না, একদম সত্যি কথা। তো তাহলে বসাবেটা কে? হঠাৎ আমি একটা বিয়ের বাড়িতে দেখাচ্ছে, বিয়ের বাড়ির সিন, পা ভেঙে গেছে জানলে, ডান পাটা ভাঙা, সেই অবস্থায় লাফিয়ে ওই স্টুডিওতেই হলো, পদস্খলন হলো, একটুখানি পাটা ফেললাম, পাট করে ঘুরে গিয়ে ভেঙে গেল। বসিনি কিন্তু, পা ভেঙে বসিনি, পা ভাঙা নিয়ে কিন্তু ওইভাবেই চালিয়ে গেলাম। সেটা প্রত্যেকে দেখলো, প্রডিউসার থেকে শুরু করে পরিচালক, লেখিকা, নায়ক টায়ক সবাই দেখলো যে আমি চ্যানেল কর্তৃপক্ষ দেখলো যে আমি ওইভাবেই চালাচ্ছি। না, বিয়ের বাড়িতে ঠাম্মি খুব পপুলার ছিল আর কি, যার জন্যে একটু ঘুরিয়ে হাত ঘুরিয়ে নাচলাম পর্যন্ত। যেদিনকে প্লাস্টারটা কাটলাম সেদিন থেকে আমাকে বসিয়ে দিল। তো পুজোর ঠিক আগে, তখন আমি বললাম এই বছরে, হ্যাঁ, এই 3 মাসের যে গল্প হচ্ছে, তখন আমি জানি যে ঠিক আছে, এই কদিন বসিয়ে দিয়েছি, গল্পটা তো একটু ঘুরে যায়, পুজোর পর নিশ্চয়ই ডাকবে। তারপরে দেখলাম পুজো টুজো সব হয়ে গেল। পুজোতে, বাড়িতে পুজো, ঠাম্মি ছাড়া যেখানে কিচ্ছু হয় না সেখানেও ডাকলো না। কি হলো ব্যাপারটা? আমি তো এখন ভালো আছি, সুস্থ আছি। তখন আমি, যে মেয়েটি লেখে, আর আমার তো মুখ জান, আমি সরাসরি কথা বলি, আমি কেন আড়াল করতে যাই? বরাবরই একটু কি বলবো, মুখরা, মানে মুখের ওপর কথাটা স্ট্রেট বলে। হ্যাঁ, স্ট্রেট বলে দিই। আমি জানি আমি যেটা বলছি সেটা আমার নিজস্ব জ্ঞানেতে আমি ঠিক বলছি। তুমি যদি আমাকে বুঝিয়ে দাও যে তনিমাদি তুমি কিন্তু ভুল বলেছো, বুঝিয়ে দাও যদি, তাহলে আমি সরে যাবো, আমি বলবো যে সরি গো, আমার এটা বলা উচিত হয়নি। তো আমি ওকে জিজ্ঞেস করলাম যে হ্যাঁ গো, আমি তো অনেক দিন আসিনি, কবে আসবো? বললো যে না, এখন কোনো পজিটিভ চরিত্র আমি আনবো না,
নায়িকাকে একলা লড়ে থাকতে হবে। আমি বললাম যে ও আচ্ছা আচ্ছা, তা কবে আসবো? বলতে পারছি না। এটা কে বলবে? যে লেখে, আচ্ছা, চ্যানেলের যে লেখিকা, এদের এক একজনই স্ক্রিপ্ট যে সংলাপ করে বা সংলাপ বোধহয় ও করে না, ও সমস্ত ইয়েটা করে দেয়, সিনাপসিসটা করে দেয় এদের, তারপর যা হবার হয়। তখন আমি বললাম যে ওমা কবে আসবো, মানে তোমার কি মনে হয়, তুমিই তো লিখছো, তোমাকেই জিজ্ঞেস করছে তুমিই লিখছো। আমি বলতে পারছি না, আমি জানিয়ে দেবো। মানে একটা কথা, ফোনটা রাখছিলাম না, একটা কথা, এই যে আমাকে নেওয়া হচ্ছে না, এর মধ্যে কি কোনো রাজনীতি আছে? আমি কিন্তু সোজাসুজি জিজ্ঞেস করলাম। বলে হ্যাঁ, তাহলে কোনো রাজনীতি আছে কি? না না না, আমাদের এখানে এই সমস্ত কোনো ব্যাপার। হ্যাঁ ঠিক আছে। এবার চলে গেল, বন্ধ হয়ে গেল, আমাকেও নিচ্ছে না, রাজনীতিও হচ্ছে না, কিছুই হচ্ছে না। আসলে হয়েছে কি, দোষটা যেটা আমার, সেটা হচ্ছে চিরকাল সম্মুখ সমরে একদম ইয়ে করে বেঁচেছি। হ্যাঁ, তো এরা অজাতশত্রুর মতো হাঁটছিলাম, পেছন থেকে এসে তুমি যদি ছুরি মারো আমি কি করে দেখবো? এরা পেছন থেকে মেরেছে ছুরিটা। আমার একটাই জিনিস খুব ঘেন্না করে, খুব লজ্জা করে, যে আমার শত্রু একটু আমার মতো হওয়া উচিত ছিল। মানে একদম যদি তোমাকে আমি নেবো না, তোমার এটা ভালো লাগছে না। আমি তোমাকে এখানে বসে ক্যামেরার সামনে হাজার হাজার লোক তোমার এটা দেখবে, তাদের সকলের সামনে বলছি, আমি জবে থেকে কাজ করছি, অনেক পরিচালক বুড়ো হয়ে গেছেন, কজন মারা গেছেন, তারপরে এখন অনেক পরিচালক আর পরিচালনা করতে না পেরে মানে চান্স না পেয়ে, কারণ চাপেতে, মানে সুযোগের এই অভাব, তারা অভিনয় করছে। কিছু ছেলে এখন নতুন এসছে, একদম ল্যাকপ্যাক করছে, ছেলে মানুষ, ছেলে এলেই দিদি তোমার ছোটবেলা থেকে কি ফ্যান ছিলাম, পায়ের দিনে বসে করে তাদের কাজ করছে। এখন বড়রা হয়ে তারা সে ফ্যান না নেই, ছোটবেলায় ফ্যান ছিলাম না এখন মানে সে কথা বলছে, কিন্তু যে মানে এই যে তোমার সঙ্গে কাজ করছে, আমি মানে ও না এরকম করে দেখে, জানো তো, এক একজনকে আমি দেখি ওই মনিটরে দেখে এরকম ভাবে, আমাকে ভালো লাগে। আর আমি যখন নামি তখন তো শেষটা দিয়ে দিই। তুমি প্রত্যেকটা ছেলেকে, প্রত্যেকটা মানুষকে ক্যামেরার পেছনে, ক্যামেরার সামনে সবাইকে জিজ্ঞেস করো যে তনিমা সেনকে নিয়ে কাজ করতে আমাদের অসুবিধা হয়। একটা লোক যদি বলে, একজন, আমরা তো পরিচালককেই প্রথম বাবা জানি, একদম পরিচালকেই তো সেই ক্ষমতা থাকতো যে আমি এটা করবো, এটা করবো। এখন তো লিখে দেওয়া হয়, 3 পা এগিয়ে গেলে নায়িকা বাঁ দিকে ঘুরে তাকাবে, ডান দিকে নায়ক এসে স্ক্রিপ্টের পাশাপাশি তোমাকে যে পজিশনিংটা, সেটাও তোমাকে প্রপারলি বুঝিয়ে দেয় যে আর ভালো ভালো পরিচালক এখানে 4-5 ফেলে একদম ভালো ভালো পরিচালক কি অসহায় থাকে, কাজ ছাড়তে পারবে না। তারা তো একটা ভালো জায়গার কাজ পেয়ে গেছে, সেই হিসেবে ধরো একটা গাড়ি কিনেছে, একটা ফ্ল্যাট কিনেছে, বিয়ে করেছে, তারা তো জড়িয়ে গেছে। তারা কাজ করবো না বলে চলে যাবার তাদের কোনো মানে উচিত নয়, ক্ষমতাও নেই। কি করে যাবে? এরকম হয় নাকি? কখনো হতে পারে না। তাদের তো এইটাই পুঁজি, এটাই ইয়ে। তো এরকমভাবে যদি আমার হাতে একটু ক্ষমতা আছে বলে সেই ক্ষমতাটার অপব্যবহার আমি করলাম, আরও কয়েকজনকে বসিয়েছে। তো আমাদের মঞ্চেতে দাঁড়িয়ে এই যে বললাম যে একটা আমি ভালো করবো না তুমি ভালো করবে, আমাদের একটা ইয়ে ছিল, সেটা তো কেউ পারছে না এখন, সেটা দিয়ে বসিয়ে দে। তোমার মনে হয় কি যে কম্পিটিশনটা এখন আরো বেশি টাফ, মানে আগের তুলনায়? না এখন না একটা কম্পিটিশন নেই, নাকি লোকেদের মধ্যে সম্পর্কের কোনো না কোনো একটা জায়গায় একটা খুব খারাপ গ্যাপ তৈরি হয়েছে, এরকম খুব খারাপ সম্পর্ক। মানে কেউ যদি আমার সঙ্গে ভালোভাবে কথা বলে, সে একটুখানি আড়াল আবডাল দেখে নেয় যে কে দেখছে তাকে কথা বলছে, এটা হচ্ছে ব্যাপার। এবং আমাদের মধ্যেই আমাদের ওই পুলিশের গুপ্তচরের মতো লোক ঢুকে আছে, টুক করে খবর খালি তোমাদের প্রফেশন বলে না, ইন জেনারেল সব জায়গায় এখন মানে ব্যাপারটা হয়ে গেছে, এত ওয়াইল্ড হয়ে গেছে পুরো জগৎটা, যে মানে কেউ কারো প্রথম কথা মানে ভালো চাওয়া বা ভালো দেখতে পাওয়া, যেরকম ধরো আমাদের এই চ্যানেলে অনেকেই কাজ করছে, মানে ভুল টুটুলে আমি বকা দিই, আবার ভালো কাজ করলে আবার বাহবাটাও দিই, তো সেটাই হওয়া উচিত। কিন্তু যত দিন যাচ্ছে প্রফেশনালিজম বলছে ঠিকই, কিন্তু প্রফেশনালিজমের অঙ্গ কিন্তু এটা না। এটাই বুঝতে পারে না যে স্বাধীনতা মানেই যে তুমি জামা কাপড় খুলে ঘুরে বেড়াও, যে এটা যে স্বাধীনতা নয়, সেটাও যেমন বোঝে না, এরা কোনোটাই বোঝে না। না আজকাল যেটা দেখা যায় দিদি, দেখবে তুমি যে সবাই প্রফেশনাল,
কিন্তু প্রফেশনালিজমটাকে ওটাতে গিয়ে না কেমন যেন একটা লোকে খুব মানে স্টান্ড হয়ে যাচ্ছে, কি যার 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 তার 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 আসলে সব কথাগুলোর যে আলাদা আলাদা মানে রয়েছে সেইটাই মানুষ মানে তারা বুঝতে পারে না। এই কথাটা একটা আলাদা মানে, এই কথাটা কাছাকাছি কথা হতে পারে কিন্তু তার মানেটা আলাদা। সেটা যদি তুমি বুঝতে না পারো তোমার ব্যবহার তো ওরকমই হবে। সেটাই। আরেকটা জিনিস বলো, যে এদের সাথে কাজ করেছো, যেমন তুমি বিশ্বজিৎদার গল্প বললে, তারপর তোমাকে অন স্ক্রিন যেরকম পরান্দার সাথে তোমাকে অনেক কিছুতে দেখা গেছে, তারপর তোমার আরো কিছু অভিনেতা বিশ্বজিৎ চক্রবর্তীকে দেখেছি আমরা, আর তোমার একটা ফেমাস ডায়লগ আছে, দেখো কাণ্ড, এই একটা কি কাণ্ড আর ইস্কি লজ্জা। যেরকম তোমার একটা ছবিতে ছিল যিশু আর কোয়েল, কি কাণ্ড, কি কাণ্ড, মানে তুমি বাড়িয়ালি বাড়িয়ালি। আর কথাগুলো কি জানো, যে ওই যে কি কাণ্ড, এটা না আমার কথা হিট হয়ে গেল। ইয়ে রঙ্গনদা ছিলেন, তো যেদিন আমি প্রথম কাণ্ডটা ইয়েটা করছি হচ্ছে হালকা হালকা গয়না দেখাচ্ছে, আমি বলছি যে ওমা কি কাণ্ড এত, আমি রঙ্গনদাকে বললাম যে আমি না এই কথাটা চালু করে দেবো, বললো দিন। এই যে পরিচালকরা মনটা বুঝতে পারে, না বুঝলে তো হবে না। তেমনি পরান্দার সঙ্গে তো আমার একটা এরকম দুর্ধর্ষ জুটি, এত বছরে আমাদের এখানকার কোনো পরিচালকের মনে হলো না যে আমাকে আর পরান্দাকে নিয়ে একটা ভালো ছবি করি, হাসির ছবি। এই করলো হচ্ছে প্রথম শুভঙ্কর চট্টোপাধ্যায় আমাদের যে, আর আমাদের প্রডিউসার হচ্ছে জালান, সেই জন্মের আগে থাকতে জালান, সেই জালান। তো ওদের কাছে আমি খুব কৃতজ্ঞ যে আমাকে আর পরান্দাকে নিয়ে একসাথে আবার দুজনে করলাম। এবং আমি সেখানে গিয়ে আমি বললাম যে পরিচালককে বললাম যে শুভঙ্কর, আমার আর পরান্দার জুটি মানে কিন্তু ইস্কি লজ্জা ব্যাপারটা থাকে, আমি কি বলবো? বলে হ্যাঁ বলবো। এই যে ছেড়ে দেয়া একটা আর্টিস্টকে, তাহলে তোমার স্পন্টেনিয়াস ব্যাপারগুলো বেরিয়ে আসবে। একদম তাই। আর পরান্দার সঙ্গে আমার, পরান্দার বিশ্বজিৎ চক্রবর্তী আরও অনেকেই আছে, খরাজ তরজ, মানে আমি করব আমার এগেনস্টে যে করছে সেও জোরদার অভিনেতা কিংবা অভিনেত্রী, তাহলেই ব্যাপারটা বেরিয়ে আসে। তোমার ব্যক্তিগত ব্যাপারে আসি, বিয়েটা হলো কিভাবে? প্রেম করে না বাড়ি থেকে সম্বন্ধ করে? না, প্রেমও নয় সম্বন্ধও নয়, মানে এটা বলে দিচ্ছি, ভীষণ বদমাইশ ছিলাম বুঝলে, পড়াশোনা করতাম না, বাড়ির ছোট মেয়ে, আদরের মেয়ে। ক ভাই বোন ছিল তোমরা? আমরা 5 বোন 1 ভাই। এখন নেই, এখন আর বাবা বলে লাভ নেই, অনেকেই চলে গেছে। 3টি হারাধনের 3টি ছেলের মতো 3টি মেয়ে আমরা আছি। তুমি ছোট? ছোট মানে আমার ওপরের যে দিদি তার থেকে আমি অনেকটা ছোট, 7 বছরের ছোট। বাবা তো বড় গ্যাপ। হ্যাঁ, তো ওই গ্যাপেতে হয়েছি বলে মানে সবাই একটা চোখে হারায় ব্যাপার। আর আরেকটা অদ্ভুত কথা বলছি, এখন দেখো একটা মেয়ে হলে কিংবা দ্বিতীয় মেয়ে হলে তো কথাই নেই, একে খুন করছে, ওকে করছে, কত কাণ্ড হচ্ছে, বাড়ির থেকে বউ তাড়িয়ে দিচ্ছে। আমাদের বাড়িতে 4টে মেয়ের পর আমি হয়েছি, একটা দাদা, তার বিয়েতে আমি হয়েছি। কি আধিক্যতা ছোটবেলা থেকে আমাকে নিয়ে করেছে, এবং আমার কোনো দিদিকেই আমি দেখিনি যে তারা অনাদরে রয়েছে, বুঝতে পেরেছো? তারা সকলেই কিন্তু মাথা উঁচু করে আদরে ছিল একেবারে। আর ইয়েতে তোমার বাবা মা কিরকম ছিল? কঠোর না? না না না, ভীষণ ভালো ছিল বাবা মা। কাকা কে বলেছি ডান্ডা দিয়ে পেটা তো বলবে? মা হাত দিয়ে না, হাত দিয়েই মারতো। আর কি আদরে ছিলাম মায়ের, সর্বক্ষণ বাদর বাচ্চার মতো ঝুলে থাকতাম এরকম ভাবে আঁচল ধরে। আর ওই যে মার আঁচলের গন্ধটা এখনো যেন লেগে থাকে একেবারে, খুব যেমন আদরের ছিলাম তেমনি মার খেতাম। হ্যাঁ, তারপর কি মানে বিয়েটা হলো কি করে, গল্পটা শুনি। হ্যাঁ, বিয়েটা হলো মানে মেজদির বড়দির বিয়ে হলো প্রথমে। এখন বাড়িতে 5টা মেয়ে, সবাই তখন বিয়ে টিয়ে পাশ করেছে, এরা যার সম্বন্ধ আসছে তাকে বাবা দিয়ে দিচ্ছে, এরকম একটা অবস্থা। আর আমাদের বাড়িটা বললাম না যে এটাও তো বলে না কন্যাদায়গ্রস্ত পিতা, না সেরকম ছিল না, কিন্তু যার সম্বন্ধ আসছে ভালো সম্বন্ধ দিয়ে দিচ্ছে বিয়ে, যে কন্যাদায় দেরি করে লাভ নেই। হ্যাঁ ঠিক আছে, মেয়েদের জিজ্ঞেস করা হচ্ছে চাকরি করবে না বিয়ে করবে, বিয়ে করবো। ও আমার মতো ডাটিয়াল কিন্তু কেউ ছিল না যে কাজ করব। আমার মেজদি ছিল, খালি মেজদি ছিল যে আমি কিছু নিজে করব। তা দিদিভাই বিয়ে টিয়ে পাস করলো, দিদিভাই একটা সম্বন্ধ এলো। আর আমাদের বাড়িতে না বারবার দেখতে বসতে আসা হয়নি আর কি, একবারই। হ্যাঁ, আনন্দবাজার থেকে দেখেছে, দেখে দেখতে এসছে, পছন্দ হয়ে গেছে, দিদিভাইয়ের বিয়ে হয়ে গেল। মেজদি বললো যে আমি চাকরি টাকরি করবো, আমি একটু ব্যবসা করবো, এ করবো, সরিয়ে দাও শেষ দির।
তাকে নিয়ে যাওয়া হলো চাকরি করতে, এয়ার হোস্টেস, সুন্দর চেহারা ছিল। বাড়িতে এসে মাকে বললো না আমি চাকরি করবো না, আমি বিয়ে করবো। বললো যে বিয়ে দিয়ে দিল, হয়ে গেল। মেজদি পড়ে রইল, শেষ দিন হলো, এবার নদী। দাদা তো মানে তখন ইয়ে করে বেড়াচ্ছে একদম, ওই পাড়ার যত কি 3টে ভাষায় জ্ঞান ছিল তুমি ভাবতে পারবে না। বাংলাটাকে বাদ দাও, হিন্দি, ইংরেজি, উড়িয়া, সে যত লোক ছিল পাড়ার দোকান, এই সমস্ত উত্তর কলকাতায় মুদির দোকান, এ দোকান, সব সোনার কাছে আসছে। সোনা হচ্ছে দাদা, যে বাড়িতে চিঠি লিখে দাও। ও প্রত্যেকে শিখেছিল কে জানে, গোল 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 উড়িয়া ভাষায় চিঠি তাদের লিখে দিচ্ছে। তুই নিজে চাকরি কর, আরে ওদের চিঠি টিঠি কাজ পড়ে দিতে হবে তো, ওইটাই মানে প্রধান কাজ। তো তারপরে না, তারপরে সে নদী বললো যে না আমি বিয়ে করবো না, বাবার শরীরটা খারাপ ছিল, বলো আমি বাবাকে দেখবো। আর তাছাড়া আমার বর চাই ইয়ের মতো, বসন্ত চৌধুরীর মতো, উত্তম কুমারের মতো বর চাই, হেমন্তর মতো গলা চাই, তোকে কে করবে রে বিয়ে? বাদ দিতে আসলে বিয়ে করবে না আর কি। হ্যাঁ, আর সারাদিন বেড়াল কুকুর নিয়ে এখনো তাই আছে, কিন্তু ও এখনো তাই আছে। না না, আর কে বিয়ে করবে? এখন ও সে এরকম ভাবে ঘুরে বেড়াচ্ছে সারাদিন, হাতে আমাদের দেখলি পেছনে লুকিয়ে ফেলে ভাবতে, সে সমস্ত বাড়ি ভর্তি বিড়াল কুকুর সব নিয়ে বসে আছে। এইবার পড়ে রইলাম হচ্ছে আমি, আমাকে নিয়ে বাবা আমার কত স্বপ্ন। আমি কেউ ভাবে ডাক্তার হব, কেউ ভাবে ইঞ্জিনিয়ার হব, কেউ ভাবে, আমি বললাম আমি সব হব, দাঁড়াও আগে বিয়েটা দাও। মানে অত চাপ আমি নেবো কি করে? এখন তো শুনি এক একজন নাকি বিয়ে পড়তে পড়তে ইঞ্জিনিয়ারিং পড়েছে, তারপরে ডাক্তার পড়েছে, তো আমিও বোধহয় নিজেকে সেরকম ভেবেছিলাম। তারপরে তখন আমি সবে মাধ্যমিক দিলাম, মাধ্যমিক দিয়ে বিয়ে মানে রেজাল্ট বেরোয়নি, আমি ভাবছি ফেল করে তো মরবই, কিছু পড়িনি কি করিনি। আবার কিন্তু ব্রেনের মধ্যে, ব্রেনটা কিন্তু একদম কম্পিউটার ব্রেন, যা একবার নেব তাই দিয়ে দেবো একদম। তো মাস্টারমশাই রাখা হয়েছিল একজন, ক্লাস 6-এর সময়, রোজ পড়াতে আসে। রে আমি তখন 7-এ পড়ি, তো রোজ পড়াতে আসার কি আছে? তারপর একদিন এসছে, এদিক ওদিক তাকিয়ে বললাম রোজ রোজ আসেন কেন? বলছে হ্যাঁ, সেই ব্যাচারই ছেলে মানুষ, তখন বিএ টিএ পাস করে ওই ফাঁকের টাইমটায় ইয়ে করতে এসছে। তিনি হচ্ছেন আবার আমাদের রবীন মজুমদারের ছেলে। আচ্ছা আচ্ছা, রবীন মজুমদারের ছেলে, হ্যাঁ, তো সুশান্ত মজুমদার। হ্যাঁ, রোজ রোজ পড়াতে আসেন কেন? তখন তার মানে গম্ভীর হয়ে থাকতো, মানে এরকম বদমাইশ মেয়েকে পড়াচ্ছে তো, খুব গম্ভীর, ছোটোখাটো চেহারা, ঠিক করে পড়ো। তাহলে এই পথ থেকে যদি দেখেছি রোজ আসেন, আমি কিন্তু দেখে নেবো আপনাকে। বলছি বলে মাস্টারমশাইকে থ্রেট, এখন কি থ্রেট কালচার, সে তো আমি বহু বছর আগে শুরু করে দিয়েছি। এই ইদানিং আমি ভদ্রলোককে খুব খুঁজছিলাম, জানো, মাস্টারমশাইকে, যে আমাদের উত্তর কলকাতার 2-1 কাছ থেকে খবর পাচ্ছিলাম। এটা তো শুনবো, কিন্তু তার আগে বলে থ্রেটটা কি হলো? থ্রেটটা দেওয়ার পর থেকে থ্রেটটা দেবার হলে না না, বাবার কাছে গিয়ে, সোজা বাবার কাছে, একদম বাবার কাছে গিয়ে বললো যে আপনার মেয়ের বোধহয় পড়াশোনা করার ইচ্ছে নেই, আপনি অন্য মাস্টার দেখে নিন। বাবা বললো কেন, কি হয়েছে? বললো যে না ঠিক না। আচ্ছা তুমি যাও, তুমি কালকে এসো তোমার টাইমে, তারপরে দেখছি। ব্যাস, রাত্রিবেলা এবারে লোপালুপি করে মার খেলাম, মানে মা মারছে এদিকে, বাবা মারছে ওদিকে, লোপালুপি করে মারটার খেয়ে আরো রাগ হয়ে গেল মাস্টারমশাইয়ের উপরে। ঠিক আছে, ফেল তো আমার হাতে, ফেল তো আমি করবো, তুই কত পড়াবি, পরীক্ষা গিয়ে কিছু লিখবো না, এটা ভেবে নিলাম তখন। তো তারপরে তিনি পড়াতে এলেন, আমি খুব গম্ভীর হয়ে, মানে রেজাল্টটা আমারই আর কি, পড়ে দিচ্ছি, ঠিক আছে পাস করে, ঠিক আছে পাস টাস করে গেলাম। তারপরে সেও বোধহয় চাকরি, উনিও চাকরি টাকরি পেয়ে গেলেন। আমার মাস্টারমশাইয়ের কাছে আর পড়া হলো না, আমি নিজেই নিজের মাস্টার হলাম। ওই টপকে গিয়ে গাড়ি গেলাম। আরেকটা কথা কি, আমি না ওই যে আমার যে নদী বিয়ে হয়নি এখনো, সে আবার ফার্স্ট হতো প্রত্যেক বছর, তো খেয়ে দিয়ে কাজ নেই,
নাম ধরে ডাকছে উঠছে, নাম ধরে ডাকছে উঠছে স্টেজেতে। সে প্রত্যেক দিন স্কুলে যাওয়ার জন্য একটা প্রাইজ পাচ্ছে, খেলার জন্য প্রাইজ পাচ্ছে, ফার্স্ট হয়েছে বলে প্রাইজ পাচ্ছে, গানের প্রাইজ পাচ্ছে। আর আমার হচ্ছে সেভেন্থ, আমি বসে আছি, কোনোতে ডাক নেই। প্রাইজ টাইজ নেওয়ার কোনো বালাই নেই। ধুর, আমি আমার প্রাইজ। আর বন্ধু টন্ধুরাও তখন থেকে বেশ জুটে গেছে, না আরে তাতে কি হয়েছে একটা ব্যাপার। তো তার টিচাররা না তোমার লজ্জা করে না যখন দেখছে দিদি এত ভালো রেজাল্ট করে? দিদি তো মহা বিপদ হলো তো। তবে আমি টিচারকে জিজ্ঞেস করলাম কি করতে হবে, তো কি করতে হবে মানে তুমি জানো না? আলা ফার্স্ট হতে হবে, ঠিক এইরকম ভাবে বলেছিলাম, ফার্স্ট হতে হবে, আচ্ছা করছি। তখন পরীক্ষার বাকি ছিল আর দিন 10 ফার্স্ট হয়ে গেলাম। আমি পড়লাম, হ্যাঁ না আমি পড়লাম, দেয়া মাথাটা ভালো ছিল ফার্স্ট। কিন্তু তারপর যেটা হলো মরা কান্না, যে মেয়েটা ফার্স্ট হতো সে আছাড়ি পিছাড়ি কাঁদছে, সে তো ফার্স্ট হয়নি, ফার্স্ট হয়েছি তো আমি, সে সেকেন্ড। আমি দাঁড়িয়ে ভাবছি ফার্স্ট হয়নি বলে এরকম কাঁদছে, এরকম হয়ে আমি, তুই বিশ্বাস করো আমি আর কোনোদিনও ফার্স্ট হবো না। তাকে যে বুঝিয়ে বুঝিয়ে আমরা পারি না, কোনোদিনও ফার্স্ট হবো না, এবং আর কোনোদিনও ফার্স্ট হয়নি। কোন স্কুলে পড়তে তুমি? আমি পড়তাম হচ্ছে আমাদের সেন্ট্রাল স্কুলে। আচ্ছা, তারপর কলেজ? আবার কলেজ কি, থামো তো, স্কুলটাই কোনো কলেজে শিক্ষা দেওয়ার মতো। এবার বিয়েটা কি করবে? এবার বিয়েটা হলো যে আমার তো বিয়ে করতে হবে। এবার দেখতে সুন্দর, ছিপছিপে চেহারা, তখন তো মা এই জিনিস নয়, তখন তো মা অন্য জিনিস। সবে বড় হচ্ছি, আর ছেলেরা সব পকেটে চিঠি নিয়ে ঘুরে বেড়াতো, বুঝতে পেরেছো? যে যখন পাচ্ছে দিয়ে দিচ্ছে, আমিও পড়ছি, পড়ে ঠরে চিঠি লেখাতে ওস্তাদ হয়ে গেলাম। তো সবাই দেখা হলেই বলে তোমায় না পেলে আত্মহত্যা করবো। আর মার সঙ্গে আমার খুব বন্ধুত্ব, কিন্তু মার কাছে এসে বলতাম যে তুই একজনের সঙ্গে আলাপ হলো, বুঝলি না? কি নির্বিবাদী মহিলা, রান্না করতে করতে শুনছে, মানে বলছে যে আমাকে না পেলে আত্মহত্যা করবে। হলো পাত্তাই দিল না, ও বললো, আমি শুনলাম। এইবার তারই মাঝে মাঝে হতো কি, ওই প্যান্টের এখানে চিঠি গুঁজে রাখতাম, টাইট করে বাঁধা, টপ করে মেজো কাকার সামনে একটা চিঠি খুলে পড়ে গেল। যত পা দিয়ে এরম এরম করেছে, পাটা দিয়ে, তখন তো ফ্রক পরাতো, পা দিয়ে দেখা যাচ্ছে তো, শাড়ি পরানো হয় যে আড়ালে খুঁজবো, সে দিয়েও মার খেতে খেতে মোটামুটি আমি ইয়ে হয়ে গেছিলাম, কোনো ব্যাপার না আর কি, মারতে পারে। তারপরে তখন বললো যে, বাড়ি থেকেও বললো যে, মা বললো শোনো তোমার একটা কথা বলি, তোমায় কতজন বললো আত্মহত্যা করবে? হ্যাঁ অনেকজন, মা আত্মহত্যা করবে আমাকে না পেলে। বললো কিন্তু তুমি তো একটাই বিয়ে করবে মা, তুমি তো এই 15 জনকে বিয়ে করতে পারবে না। আমি বললাম যে হ্যাঁ তাও তো বটে, তাহলে তুমি একজনকেই বিয়ে করো, আমরা ব্যবস্থা করছি, তুমিও এনে দাও। ঠিক আছে। এই করতে করতেই স্বপনদার সঙ্গে যোগাযোগ। স্বপনদা মানে আমার বর, যাকে আমি জীবনের শেষ দিন অবধি স্বপনদাই বলে গেলাম। বাড়ি থেকে বিয়েটা দিয়ে দিল, কিন্তু সুখের কথা কেউ আত্মহত্যা করেনি, এবং তাদের অনেকের সঙ্গেই এখন আমার বেশ ভালো ভাব আছে। দারুণ বিষয়। হ্যাঁ হ্যাঁ, দারুণ বিষয়। তারা আমার ছবির জন্য কেউ বাড়ির একতলাটা ছেড়ে দেয়, কেউ রাস্তায় দেখালে গল্প করে, কোনো ব্যাপার নেই আর কি। আর আমাদের তখনকার প্রেম তো ওই চিঠি দেয়া নিয়ে ওইটুকুতেই যথেষ্ট ছিল। এখনকার মতো না 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 না, আমার বানান সুন্দর, হাতের লেখাটা সুন্দর হয়ে গেছিল। এত চিঠি দিতাম, তোমার চিঠি ওর কাছে, ওর চিঠি ওর কাছে চলে যাচ্ছে। মানুষ হিসেবে কেমন ছিল? ভালো ছিল, লোকটা খারাপ ছিল না, কিন্তু লোকটা ভালো ছিল, একটু খ্যাপা ছিল, বুঝলে? চিঠি দিয়েছিল না, স্বপনদা চিঠি ফিটি ধার দেয়। বিয়েতে একটা বিয়ের বাড়িতে গেছিলাম, সেখানে আশাপূর্ণা দেবী গেছিলেন। আচ্ছা। তো আশাপূর্ণা দেবী হচ্ছে আমার বাবাদের ছোটবেলাকার বন্ধু, মানে বাবা কাকাই পাশাপাশি বাড়িতে থাকতো এরা ছোটবেলায়। এবং আশাপূর্ণা দেবীর প্রথম লেখাটা আমার কাকা ছাপিয়েছিলেন, মানে দিয়ে এতে গিয়ে দিয়ে এসেছিলেন, কাগজে গিয়ে ছাপানো হয়েছিল। উনি শেষ দিন অবধি বলে গেছেন, কিন্তু খুব চালাক মহিলা তো, কোনো রকম পাছে ইয়ের মধ্যে পড়ে আমার ছোটবেলার বন্ধু ছবি। এখন ছবি তো মেয়েদের নামও হয়, ছেলেদের নামও হয়, কেউ আর কিছু ধরতে পারলো না। হ্যাঁ, যদি কিছু কিছু নাম আছে, হ্যাঁ, যেরকম তুমি যদি সুদীপ্তা লেখো, ইংরেজিতে এখন কি হয়েছে, সুদীপ্তা লিখছো, তো মানে ইংরেজি বানানটা কিন্তু একই হয়ে যায়। তো এরকম অনেকগুলো নাম আছে, তো সেটাও একটা ফ্যাক্টর কিন্তু। আচ্ছা, তারপর স্বপনদা, তারপরে ওই বিয়ে বাড়িতে গিয়েছিল, তখন
আমাকে দেখে আশা পূর্ণা দেবী বললেন যে ও মা, রবির মেয়ে এত বড় হয়ে গেছে, ছোট মেয়েটা। কারণ আমি তো অনেক ওই 7 বছরের পরের ডিফারেন্স, একবার বোধহয় ছোটোবেলায় দেখেছি। ও মা, আমার নাতি তো অনেক বড়, ওর সঙ্গে তো হবে না, আমার বোনের নাতি আছে বলে ওই আমার যিনি দিদি শাশুড়ি আর কি, তার হচ্ছে স্বপনদা। স্বপনদার সম্বন্ধ আসেনি, স্বপনদাই এবার ওনাকে নিতে এসেছিলেন ওই বাড়ি থেকে। সেই নিতে এসে আমাদের তুলে নিয়ে, কাছাকাছি বাড়ি, আমাকে আর মাকে নামিয়ে দিয়ে নিজের বাড়িতে ফিরে গেল। সে একবার মাথা নেড়ে ঢুকতে পেরেছে, সে কি আর যায়? তারপরে মারাও দেখলো যে ইউনিয়ন কাবিনেটে চাকরি করে, সুন্দর চেহারা, খুব চুপচাপ ছিল, কিন্তু পরে বোঝা গেল একটি খ্যাপা লোক, কখন যে কেঁপে ওঠে, কখন যে ঠান্ডা হয়ে যায় কে জানে। হ্যাঁ, জমিদারি মেজাজ একদম, বিয়েতে শেষ অবধি একদম জমিদারের মতোই, মানে বিছানায় শুয়ে শুয়ে জমিদারি করে চলে গেল। মিস করি, কিন্তু কথা হচ্ছে যে দেখো, একসাথে থাকতে গেলে ঝগড়াঝাটি এসে ভালো মন্দ সব তো হবেই। এবার অত ছোটবেলা থেকে একসঙ্গে আছি, বলো তুমি, আমার ঠিক 16-এ বিয়ে হয়েছে, তো অত ছোটবেলা থেকে আছি। এবার হয়েছে কি, লোকটার ওখানে গম্ভীর গম্ভীর ছিল বলে আমাদের বন্ধুরাও সব একসাথে ছুটতাম, ও স্বপনদা করে ফুচকা খাবো বিয়ের পর। তো টাকা দিয়ে যেত, আমরা গিয়ে ফুচকা খেতাম। এই কিছুটা বড়দা বাবা হ্যানা ত্যানা এরকম টাইপের একটা লোক হয়ে গেছিল আর কি শেষ অবধি। তো একটা অদ্ভুত টাইপের সম্পর্ক ছিল। আমি এখন অনেক বড় বউকে দেখি, আমি দেখি আমাদের সম্পর্কটা একটু অন্য টাইপের ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভয়ও পেতাম, জানলে, ভয় পেতাম মানে কি, এই যে এখন পাত্তাই দেয় না, বাড়িতে ফেরে না, এই করে না, বাবাকে বরকে তখন তো কেউ দেয়ই না। আমি জানি না দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং থাকে হয়তো ওরকম না ফেরার। আমি কিন্তু সেইটাই অভ্যেস রয়ে গেছে এখনও, কিন্তু 9টা সাড়ে 9টা বেজে গেলেই আমার বাড়ি ফিরতে হবে। আমার এই যে তাড়াটা। আর তখন তো মোবাইলটা ছিল না, প্রথম দিকে যখন কাজ শুরু করেছি আমি কিন্তু যে কোনো স্টুডিও থেকে ফোন করতাম বাড়িতে স্বপনদাকে, যে আজকে বোধহয় আমার একটু দেরি হয়। তখন একটু দেরি হয় মানে কি, 6টার সময় হয়তো ছাড়ার কথা ছিল, 7টায় ছাড়বে, গাড়ি থাকতো সঙ্গে, অত রাত বিরেতের কথা কিছুই নেই। আমার এখনও সেই 10টা বাজলে হাই তুলে ঘুমিয়ে পড়ি। কিন্তু এই ইয়েটা ছিল, সম্ভ্রমটা, এটা ভয় বলবো না, এটা শ্রদ্ধা বলো কিংবা সম্ভ্রম বলো, যাই বলো। তোমার তারপর ছেলে মেয়ে? একটি মেয়ে। বিয়ে হয়ে গেছে? মেয়ের কখনো অভিনয় করার ইচ্ছা নেই? না। মা তুমি আছো, ভালো আছে। হ্যাঁ, কেন কি জানি, ও না একদম উল্টো, স্বপনদার খবরই আর কি। না, ও আবার আরেকটা ব্যাপার আছে, ওর সঙ্গে তো আমার বয়সের বেশি তফাৎ নেই মেয়ের সঙ্গে, কারণ আমার বয়স 17। হ্যাঁ, 17 বিয়েছে, আর ওর ভাই পাই এরকম। তো আমি দেখছি একটা কথা, আমি আজকে বলছি, আমার মা দিদিমাদের যা দেখেছি, যারা যতটা আধুনিক মনোভাবাপন্ন ছিলেন, বাবা কাকা সবাই, মানে 2 হাতের না হলে তো তালিটা বাজে না, এরকম হবে না। আমার ক্ষেত্রেও তাই, আমরা যতটা আধুনিক মনোভাবের আধুনিক, আমার মেয়ে কিংবা ওর বন্ধুরা কিন্তু অনেকটা পিছিয়ে যাচ্ছে। কেন আমার বুঝতে পারছি না, আমার ব্যাপারটা ভালো লাগে না। আমি সাহস করে সামনে বলতে পারি, 2-1বার বলেছি, কিন্তু বললেই এত জ্ঞান দিয়ে দেয়, আমার অত জ্ঞান আমি নিতে পারবো না। এই যে অভিনয়, যে ছোটবেলা থেকেই ভাবতে যে অভিনয় করবো বলে, ওই যে বাবা চাইতো ইঞ্জিনিয়ার হোক, মা চাইতো ডাক্তার হোক, সব মেজো কাকা চাইতো, এইটা হচ্ছে সব থেকে বড়, সব সাজতে পারবো আমি, ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, ওই জন্য জোর গলায় বলেছিলে। যে দেখিয়ে দিলাম আমি সব সেজেছি। প্রথম সিরিয়াল মানে টেলিভিশনে প্রথম কাজ? আমার মনে হয় আমি সত্যিই একটু ইয়েতে গেছি, টেলিভিশনের প্রথম কাজটা বোধ হয় যদি এমন হতো। ছোট ছোট গল্প ছিল, কিন্তু তোমার সব থেকে তোমাকে লোকে বেশি চিনল জন্মভূমি থেকে। হ্যাঁ, ওই তো একসঙ্গে, মানে তখন একদম যদি এমন হতোটা মা তখন ছিল, যদি এমন হতোটা করলাম। তারপরে মা অসুস্থ হয়ে পড়লো, হসপিটালে চলে গেল, ফিমার বোন ভেঙে গেছিলো। ঠিক আমার মনে আছে 19শে জানুয়ারি মা চলে গেলেন, আর 20
মানে 23-24 জানুয়ারি আমাকে এখান থেকে ডেকে নিল, জন্মভূমি থেকে। মানে জন্মভূমি থেকে ডাকার পর হলো কি এমন যে আমার ওই চরিত্রটা তো ভীষণ পজিটিভ চরিত্র ছিল, বড় বদমাইশ ছিল, আমি করতাম। তখন যদি কোনো কান্নার সিন আসতো না, তখন তো এইসব জায়গাগুলো টাইট হয়ে আছে, আমার ঝরঝর করে চোখ দিয়ে জল বেরিয়ে আসতো। সদ্য মায়ের ইয়েটা গেছে তো, আর ওরা খুব ওই ভদ্রলোকের নাম কি ছিল, কি সেন যেন, উনি ছিলেন পরিচালক, খুব ভালো পরিচালক ছিলেন। মিতাদির সাথে অভিনয় করা, মিতাদি তো বেশ দাপটে একজন অভিনেত্রী, তো উনি তো মূল ক্যারেক্টারটা ছিলেন জন্মভূমির জন্য। না, আমি ওনার সঙ্গে করিনি, কারণ আমার যেহেতু একদম আলাদা জায়গা ছিল। মিতাদি যা ফাঁদে ফেলেছিল আমাকে, শোনো, এবার আমি তো রাত্রির করবো না কোথাও, আমি তো চলে যাব তাড়াতাড়ি। তখন আমাকে ওখানে ওই লাদেন টাদেন কিছু ছেলে আছে, হ্যাঁ দিদি তুই কেন চলে যাবি, দেখ দেখিনি মিতাদি এখন অভিনয় করছে। আমি তাকিয়ে আছি মিতাদির দিকে, দেখি সে চুপচাপ বসে আছে। তখন রাত্রি 9:30 বাজে, আর আমার তো 9:30 মানে আমি টেরা হয়ে গেছি, ঘুমিয়ে পড়বো এবার। তো আমি তুই আয় দেখবি, দিদি কী খবর, কেমন আছেন? আমি পাশে আছি, যে ভালো আছেন দিদি, নমস্কার করলাম। হ্যাঁ আছি। তখন বললেন যে আজকে কি নাইট নাকি? হ্যাঁ। আজকে নাইট করবেন কেন, বাড়ি চলে যান। বাড়ি গিয়ে কি হবে, বাড়িতেও ঘুম হয় না, এখানেও ঘুমোবো না, ওই 2টো রুটি একটু সন্দেশ নিয়ে খেয়ে আমি কাজ করবো। কি মুশকিল, তুমি 2টো রুটি নিয়ে সন্দেশ নিয়ে কাজ করবে, আমাকে তো বিছানা ডাকছে, আমি তো না ঘুমিয়ে পারবো না। আর ওরা বলছে দেখলি তুই এই বয়সে এরকম করছিস, আর উনি এখন আমার জাগুকে, আমি থাকবো না কিছুতেই। না এমন এতদিন ধরে অভিনয় করছো, এত লোকের সাথে অভিনয় করছো, কোনোদিন মনে হচ্ছে যে কোনো কাজ করে খুব আনন্দ পেয়েছো, কোনো একটা অভিনয় করে খুব আনন্দ পেয়েছি, মঞ্চে হোক বা স্ক্রিনে হোক বা সিনেমায় হোক, যেখানে? অনেকগুলো কাজ করি কিন্তু খুব আনন্দ পেয়েছি, জানলে। আসলে আমার একটা ব্যাপার আছে, আমি যে কাজটা যখন করি সেই চরিত্রটার মধ্যে ঢুকে যাই। আর এই যে বললাম এখনকার অভিনয়ের মধ্যে অনেক বাধা নিয়ম এসে গেছে, বলতে নেই, আমার কাছে কিন্তু সেই বাধাটা খুব কম আসে। কিন্তু আমি তো একা হুড় করে অনেক না বলা কথা বলতে পারি না, তুমি যদি না বলো। তা সেটাও ওদের একটা খেলা হয়তো, যে বল কত বলবি। কোনটা বেশি আনন্দ পেয়েছিল, মনে রাখবার মতন, জীবনে দাগ কেটে গেছে? অনেকগুলো জিনিস। যেদিনকে ধরো নাটকের কথা বলি, যে বালুচরি করছি সুপ্রিয়াদির সঙ্গে, তখন একদিন ঢুকতে গিয়ে দেখলাম লেখা আছে যে সুপ্রিয়াদির জায়গায় আমি করবো। আমার তো মাথায় রে, সুপ্রিয়া তো বারণ করে গেছে তুই করবি না, কিন্তু আমার তো করতে বাধ্য, ছবি কাগজ টাঙিয়ে দিয়েছে। তারপরে আমি করলাম, করছি তো, আর দর্শক এত মানে চুপ হয়ে আমাকে নিচ্ছে, আর আমার নিজের হৃৎপিণ্ড যেন আমার কানে ঢুক 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 করছে। তারপরে দাঁড়াবার পর হল শুদ্ধ লোক উঠে দাঁড়িয়ে, ওদিনকে নিয়ম করেছিল যে আজকে যারা টিকিট কেটে সুপ্রিয়াদিকে দেখতে পাননি, 1 মাসের মধ্যে তারা কিন্তু এই টিকিটে সুপ্রিয়া দেবীর অভিনয় দেখে যাবেন। প্রথম একজন লোক উঠে এসে টিকিটটা ছিঁড়ে ফেলে বললো আমার মনের ইয়ে পূর্ণ হয়ে গেছে, আমি যদি দেখতে আসি সুপ্রিয়া দেবীকে, আমি আবার টিকিট কেটে আসবো। আমার যে সে যে কি আনন্দ, মানে পাওয়া, ওরে বাবা কি পাওয়া, কি পাওয়া। সে সবাই হাততালি দিয়ে করে আমি না ভাবছি কতক্ষণে, আমি মারা তো কেউ জানতো না যে আমি আজকে অভিনয়টা করেছি, কারণ আমি তো করতে করতে ঢুকে দেখছি তনিমা সেন। তনিমা সেনটা যেন কে, কিন্তু মানুষটা এত ভালো ছিল। সুপ্রিয়াদির কথা বলছি, সুপ্রিয়াদি সেদিনকে নাতিদের আনতে উত্তরবঙ্গে আটকে গেছিলেন, ওরা হোস্টেলে থাকতো, তখন সব গোর্খা টোরখাদের গন্ডগোল চলছে। সুপ্রিয়াদি এসে আমাকে বলছে, সেটা ছিল বৃহস্পতিবার, শনিবার দিন ঢুকতেই আমার এই সুপ্রিয়াদি কথা বলতো, আমি ঢুকেছি, ঢুকলাম না দিদি, হ্যাঁ রে তনিমা তুই নাকি ভীষণ ভালো অভিনয় করেছিস। আমি ভাবছি এই রে, আমার লোক দেখতে এসেছিল, বললো যে দিদি কি ভালো অভিনয় করেছে ওইটুকু মেয়েটা, তাহলে আমি নিশ্চিন্তে তোর ওপর ছেড়ে দিলাম, আমাকে তো মাঝে মাঝে যেতে হবে। আর
দিদি তুমি যে আমাকে অভিনয় করতে বারণ করেছিলে, তা আমি তো ভয়ে ভয়ে আছি করে ফেলে। না না দেখ, ও সব কথা ভুলে যা, সে ঠিক আছে। কি ভালো জানো না, একটা বড় সিন ছিল সেখানে না, সুপ্রিয়াদি কাঁদতে কাঁদতে বেরিয়ে যাবে, আর আমি চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে আছি, ঢুকে রমেনদা বলবে যে, রমেনদা এভাবে তাকাবে আমার দিকে, আমি মাথাটা নিচু করবো, শুধু সিনটা এইটুকু ছিল। রমেনদা বলবে যে বন্দন, কি বন্দনা না কি নাম ছিল, কি হয়েছে? আমি মাথাটা নিচু করে কাঁদতে কাঁদতে বলবো, আপনি দিদিকে এখান থেকে নিয়ে যান। এইটুকু ছিল, কিন্তু আমার খালি মনে হতো যে ওইখানটা যদি কিছু কথা বলতে পারি ভালো হয়। কিন্তু এটা সুপ্রিয়াদির সিন ছিল। সুপ্রিয়াদি ওই ইয়ে করে আমাকে, তুমি ইয়ে করো, আমাকে ছেড়ে যাও, আমাকে ভুলে যাও বলে চলে যায়, আমি এটা করি। এবার আমি না ঘরে বসে বসে, পাকা তো এতখানি লাইনে লিখে ফেলেছি যে রমেনদা বললে আমি কথাগুলো বলবো। বলে টলে তো গেছি, মানে তখনও নামেনি, শো নামেনি আর কি, রিহার্সাল চলে। এবার গেছি কি, আমি রমেনদাকে ডেকে বলছি, রমেনদা আমি কথাটা লিখে এনেছি। রমেনদা বলছে, সর্বনাশ করেছে, তুমি কখনো বলার চেষ্টা করো না, এত ভালো কথা তুমি। আর সবাই তখন সুপ্রিয়াদি তখন সেই সুপ্রিয়া চৌধুরী, হ্যাঁ যেমন চেহারা তেমনি ইয়ে, সবাই বলে যে, তো আমি বলছি কী করবো ভাবছি। এবার আমাদের যে দলটা ছিল তারা সবাই বলছে যে খুব ভালো, কিন্তু বলার চেষ্টা করো না। এবার প্রথম দিন বলে দিয়েছি দিয়ে কি সুন্দর সিনটা হয়েছে, আর বলছি তো, আর ভয় পাচ্ছে এরা সবাই যে কি হবে। সুপ্রিয়াদি শুনতে পায়নি, বেরিয়ে চলে গেছে। দ্বিতীয় দিন না তৃতীয় দিন সুপ্রিয়াদি বেরোতে গিয়ে দাঁড়িয়ে গেছে। কেন দাঁড়িয়েছে জানি না, দেখতে গরমার। এরপরে সিনটা বোধহয় ইন্টারভেল ছিল, তারপরে আসবে, দেরি আছে। আমি শুধু এখান থেকে দেখেছি সাদা কাপড়টা আছে, বুঝতে পেরেছো, সাদা কাপড় পরতো, কিন্তু আমাকে তো তখন থামানো যাবে না। আমি বলছি সিনটা করে দিয়েছি, করে টরে সেই কান্না কেঁদে টেঁদে এরকমভাবে ভেঙে পড়লাম। পর্দাটা নামলো, সুপ্রিয়াদি কোত্থেকে পেলি? আমি না, আমি বলতে গিয়ে আমার মনে ছিল এরকমভাবে বলি, তাই জন্য আমি একটু গুছিয়ে লিখিনি। কি ভালো বললি তনিমা তুই, মানে মানুষটাকে আমি যত দেখেছি তত হতভম্ব হয়ে গেছি। তনিমা কি ভালো, তাহলে না আমি এতগুলো কথা বলবো না। হ্যাঁ বলছে, আমি তাহলে এতগুলো কথা বলবো না, যখনই অভি ঢুকবে আমি অভির দিকে তাকিয়ে কান্না চেপে আমি ঘর থেকে বেরিয়ে যাবো, তুই ঢুকে এই সিনটা তোকে দিয়ে দিলাম। আমি মানে শেষ অভিনয় অবধি, তারপরে তো আমি সুপ্রিয়াদির জায়গায় অভিনয় করলাম। আরেকটা হচ্ছে চিরঞ্জিতের কাছেও আমি কৃতজ্ঞ। ঘর জামাই করছি তো চিরঞ্জিত যখন সিনেতে আসবে তখন বলছে যে একটা লাড্ডু চলে আসতো গড়িয়ে, এই দর করে ও ঢুকতো, আর পাবলিক হই হই করে উঠতো। এখন লাড্ডুটা চলে আসার পর আমি করলাম কি, হামাগুড়ি দিয়ে ফেললাম। ও ধর ওপর থেকে দিয়েছে, আর আমি যেই হামাগুড়ি দিয়ে লাড্ডুটা ধরতে গেছি, পাবলিকের চোখটা তো আমার দিকে পড়ে গেছে ও ঢোকার আগেই। সবাই ও করে হাসছে। এবার চিরঞ্জিত তো ঢুকেছি প্যান্ট এরম করতে করতে ওই হাসিটা খেয়ে গেছে। এবার আমাকে বললো, তনিমা তুমি ওটা করো না, না তুমি ওটা করো না, এটা আমি প্রথম ঢুকছি তো, ঢুকে আমি এটা পাবলিকের একটা কথা বলবো বলছে। হ্যাঁ বলো। হ্যাঁ এরপর থেকে তো তোমারই সব সিন, তুমি তো সর্বক্ষণ পাবলিককে নেবে, এটা আমি করি। দিয়ে দিল গো আমাকে, বললো আচ্ছা তুমি করো, আমি একটু 2 সেকেন্ড পরে ঢুকবো আর কি। মানে ওই হাসিটা থেমে গেল, এই ঢুকলো। এই যে বোঝাপড়ার ব্যাপারটা ভীষণ দরকার, প্রচন্ড দরকার। এটা থিয়েটার, সিরিয়াল সব জায়গাতে বোঝাপড়ার একটা ভীষণ, সংসার সবেতেই। আচ্ছা, জীবনে আনন্দ পাওয়ার তো ঘটনা বলে দুঃখ পেয়েছো কোনোদিন? মানে কি হিসেবে দুঃখ? অভিনয় করতে গিয়ে যেটা মনে হয়েছে যে আজকে মানে কারো ব্যবহারে বা কারো ইয়েতে কোনোদিন কষ্ট পেয়েছো? হয়তো পেয়েছি, মনে রাখো। আমি হ্যাঁ সত্যিই ভুলে গেছি, আমি এখন খুঁজে পেতে আমাকে বলতে হবে যে মনের মতন চরিত্র কি করতে পেরেছো এখনো, যেই চরিত্রটা তুমি মনে প্রাণে ভাবো যে আমি এটা অভিনয় করতে পারলে ভালো হতো? পাইনি, অনেক চরিত্র আছে, কি সেরকম চরিত্র তো সত্যিই পাই না। আর হিন্দিতে নিয়ে গেছিল আমাকে, মারমার কাট খেয়ে দিয়ে কাজ নিয়ে আমাকে নিয়ে চলে গেল বোম্বেতে, আর কাঁদতে চলে গেল বোম্বে। সব ছেড়ে দিয়ে সব ছেড়ে হঠাৎ পেছন, তখন আমাকে এখানে 1.5 বছর কাজ নেই, সবাই বললো এই জিনিস কেউ ছাড়ে নাকি, যাও। আমি ঠেলা খেতে চলে গেলাম। প্রত্যেক মাসে তাদের কি বিরক্ত করেছি তুমি ভাবতে পারবে না। ভাবছি
আমি ওই বোম্বের লোকগুলোকে মানে সেলাম করি, তারা কেউ সামনে নেই। আমি এত বিরক্ত করেছি, একটা বুড়ি কেঁদে কেটে কিন্তু পাঠটাকে দারুণভাবে করে দিয়েছি। আর যত দিন গেছে পাবলিক রাস্তায় তত আমাকে দেখে আরে কিতনা আচ্ছা কিয়া, ইতনা আচ্ছা বলা। আরে দৌড়বো পড়া, আমি তো এরকমই বলি হিন্দি, ইতনা আচ্ছা বলা কি রে। তারা তো তোমাকে চেনে না। হ্যাঁ, বাঙালি চরিত্র হিন্দিতে যখনই ভুলে দিতাম ডায়লগ বাংলায় ছেড়ে দিতাম একদম। কে তত প্রশংসা তত ইয়ে, কিন্তু আমি কিছুতেই থাকতে পারলাম না। কিন্তু দেখো আজকেও তুমি মোবাইল খুলে দেখো, আজও ওখান থেকে আমাকে ইয়ে করে পাঠিয়েছে যে ভালো ক্যারেক্টার আছে, চলে আসুন। আমি পারবো না গো, আমি এখন রেগে মনে হয় যে যাই করে আসি, কিন্তু আমি যে এত ঘর কুনো না, আমি কিছুতেই পারবো তুমি না। একজন কাজের মানুষ হিসেবে কাজকে না করছো কেন? কোনো কাজই ছোট নয়, কিন্তু কাজ ছোট নয়, ছোট তো নয়। কলকাতা না হোক বম্বে তোমাকে যখন স্বীকৃতি দিচ্ছে, তুমি স্বীকৃতিটা গ্রহণ করবে না কেন? আমি না পারবো না একলা থাকতে, মানে ওই যে একটা হাহাকার। ওরা জানো কত খরচা করেছে আমার পেছনে, একেই তো মোটা টাকা দিত, তা বাদে প্রত্যেক মাসে 2বার 3বার করে আমাকে পাঠাতো, যে দামের টিকিট পেত, 7,000-এরও 14,000-এরও পাঠিয়ে দিত। আমি লাফাতে লাফাতে আসতাম, ওর কাঁদতে কাঁদতে পরের দিন ফিরতাম। এইরকমভাবে সহ্য করেছে আমাকে ওরা। না, আমার মনে হয় দেখো কাজটা, প্রথম কথা যে তোমার যে এই সাময়িক ফেজটা চলছে, তুমি যেটা বললে একটু আগে যে 90 দিনের যে ধরে প্রায় 90 দিনের বেশি হলো, 90 দিনের বেশি তুমি কাজ করছো না। তো এই কাজের অফার কোনো, দেখো একটা মানে জীবনে মানুষের ভালো সময় খারাপ সময় সবকিছুই থাকে না। আমারও মাঝখানে খুব খারাপ টাইম গেছে, আমি তারপর নিজেকে নিজে অনেকটা তৈরি করেছি যে না, কেন এটা থেকে আলাদা থাকবো, ঠিক আছে? তো সেই জায়গা থেকে বলছি, দেখো আমি বলছি, তো তুমি যা বলছো আমি বুঝতে পেরেছি। আমাকে সকলে তাই বলে, খুব গালাগাল দেয়, ছোট বড়। আমার সঙ্গে তো সবাইয়ের ভাব তুমি জানো, তো ছোটদের সঙ্গে মিশি বলেই নিজেকে এখনো 25 ভাবি। কচি আছে, বয়স হয়নি। কিন্তু এখন আমি একটা জিনিস বুঝে গেছি, হ্যাঁ, কপালে যেটা হবে সেটা তো ভাগ্যে যা আছে লেখা, হায় রে তারে চিরদিন হবে জানি মানতে। সেটা হচ্ছে প্রেম একবারই এসেছিল নীরবে, আমি একবারও তোমার তো বলবো না। নীরবে লাখ লাখ সরবে লাখ লাখ না, এসছে। তুমি নীরবে বলতে পারো না। না বলতে পারি না তো, আমি বললাম তো সরবে এসছে একদম লাখ লাখ। না, তুমি মনের মতো চরিত্র বলতে কি ধরনের চরিত্র তুমি করতে চাও? কি জানি হঠাৎ হয়তো এমন, দেখো এখনো যেমন মনের মধ্যে দাগ কেটে আছে রামকৃষ্ণর ভৈরবী। আচ্ছা, কি অদ্ভুত চরিত্র, কি তার ইয়ে, সেই মানুষটার চরিত্রটাই মানে কি অদ্ভুত বাঁধুনি তার। আচ্ছা, তারপরে ধরো লাবণ্য সংসার, ধ্যাত্তারিকা। ধ্যাত্তারিকায় নিজের ওই ইমেজ ছেড়ে ওরকমভাবে একটা প্যান্ট করে ঘুরে বেড়াতাম, সেইটা যে এখনো কেউ করতে পারে না। অনেকে চেষ্টা করেছে, আমি দেখেছি শুনি, কিন্তু ওই জিনিস কারো আসে না। তো এইরকম ধরনের চরিত্র তো করেছি, পেয়েছিও ভালো ভালো। নেগেটিভ চরিত্র করার কথা কখনো ভেবেছো? হ্যাঁ, নেগেটিভ চরিত্র করার কথা আমি ভাবিনি, আমাকে ভাবিয়েছিল। এই কিছু এখনো চলে একটা ইয়ে সিরিয়াল, তো সেখানে আমাকে নিয়ে আসা হলো, বললো যে সবাই মিলে কি উৎসাহিত নেগেটিভ করতে হবে, তোমাকে দেখেই যাতে পাবলিক মারতে আসে। তো তখন আমার হয়তো তখন 15-20 দিন কাজ নেই, এই কাজটা পেলাম। তো পাওয়াতে আমি মনে করলাম যে পাবলিক তোদের মারতে আসবে, আমাকে মারতে আসবে না, কাজটা তো ধরে নি, ঠিক আছে। এইবার সে দেখালো, প্রথম দিনে আমাকে দেখাচ্ছে, বুঝলে, সেই চোখের করে কি কাঁচি দিয়ে জাতি দিয়ে নাক কেটে দিচ্ছে, খুব বদমাইশি দেখালো। দেখাবার পরে সঙ্গে সঙ্গে রাত্রিবেলা তো আমার কাছে সব মোবাইলে এলো, মানে ধরো তুমি তোমার বন্ধুদের দেখতে বলেছো, তারা সবাই গালাগাল দিয়ে পাঠিয়েছে, এবার তুমি আমাকে পাঠিয়ে দিয়েছো, ও আমাকে পাঠিয়ে দিয়েছে, এরকম যে এরকম চরিত্র আমরা দেখবো না, এই করবো না, করতে করতে দর্শক সরে গেল। তারপরে সপ্তাহে ঝুল একদম। আমি বললাম যে চুপচাপ আছি, না দিদি ওটা উঠবেই, উঠবেই জানি। আমি করতে করতে না আস্তে আস্তে নেগেটিভের ভেতরে মজাটা আনতে আনতে তারপর দেখলাম ওরাই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, আর দেখলে আর চচ্চর চচ্চর করে তখন উঠছে টিআরপি। না হয় না, যার যেটা ইয়ে পড়তে ভালো লাগে। এক বদমাইশটা ভীষণভাবে করেছিলাম বলেই সবাই অত গালাগাল দিয়েছিল আমাকে। অনিন্দ্য সরকার একবার একটা চরিত্র করিয়েছিল অনেক দিন আগে, তখন ভূতের গল্প হতো আর কি। সেখানে বদমাইশ শাশুড়ি
বৌমার বাড়ি থেকে দেয়নি কিছু এটে, তো পুড়িয়ে মেরেছি। তুমি ভাবতে পারবে না আমাদের বারুইপুরে রাজবাড়িতে হচ্ছে। আমি তো চোখের সামনে দেখছি যে একটা কাঠামোতে শাড়ি পরিয়ে দেওয়া হয়েছে, কেরাসিন তেল দেওয়া হচ্ছে, কিচ্ছু নেই ওখানে। তাতে আগুন ধরিয়ে দিয়ে হ্যাঁ করে আস্তে আস্তে উপর থেকে ভাই ফেলে দিলাম। সে যে আমার কি শরীর খারাপ, সেরকম। হ্যাঁ, আমি দেখছি যে ওর কাঠামো একটা, কিচ্ছু নয়। আমি কিছুতেই নিতে পারলাম না, নিতে তো পারলামই না। যেদিন ওটা টেলিকাস্ট হলো, তারপর রাস্তায় লোক দাঁড় করিয়ে আপনি এরকম ধরনের চরিত্র করবেন না। হ্যাঁ না, আমার নিজেরও শরীর খারাপ লেগেছে, আমি করবো না। ওরা একদম এই সময় আপনাকে দেখে আমরা মানে খুশি থাকি, আনন্দ করি। একজন তো মানে আমার বরকে বলেইছিল আপনার বউকে দেখে আমি শুতে যাই। তাতে জমিদারবাবুর কি রিয়াকশন ছিল? তাতে জমিদারবাবুর রিয়াকশন ছিল এটাও আমাকে শুনতে হলো। মেয়ের সাথে তো বন্ধু, জামাই কিরকম? জামাইও ওই টাইপেরই আর কি, মানে না স্বপনদা টাইপ নয়। স্বপনদাটা আলাদা টাইপ ছিল, মানে ওর টাইপটা যে কি টাইপ আমি আজও ধরতে পারলাম না। স্বপনদার মতোই ছিল। আর জামাই হচ্ছে প্রচুর বিদ্যে, প্রচুর। কথায় বলতে গেলে পুঁথিবাবু তো বটেই। আর তুমি তো বুঝতে পারছো ওইখানে বিদ্যে, আমি উল্টো দিকে থাকি আর কি। বিপরীতে তুমি কোনো রকমের মানে কি গো তুমি এই করলে তো, হ্যাঁ হ্যাঁ বলেই যখন কথাটা বলতে শুরু করে, মানে কোনো একটা ব্যাপার নিয়ে জ্ঞান দেয়া, আমার সঙ্গে সঙ্গে কি যেন একটা ফেলে দিলাম বলে হাওয়াও কান থেকে। যাই হোক, মানে আরেকটা, মানে এবার শেষের দিকে যাই, তোমার জীবনে অনেক কিছু পেয়েছো, অনেক কিছু হারিয়েছো। প্রচুর পেয়েছি ভাবছি, প্রচুর পেয়েছি। এটা কিন্তু ভগবানের আশীর্বাদ, একদম ভগবান। আমি দেখেছি, আমি হাঁটছি, আমার সঙ্গে আমাদেরই বয়সী সিনেমার নায়িকা হাঁটছে। পাপিয়ার কথাই আমি বলছি, পাপিয়া হাঁটছে, আমি হাঁটছি, একটা দল আসছে। পাপিয়া পরে আমাকে বলল আমি তোর সঙ্গে আর হাঁটবো না। আমি ভাবলাম দলটা আমার কাছে আসবে, ওরা আমাকে ছাড়িয়ে তোর দিকে চলে গেল। তো আমি এরকম পেয়েছি, সত্যি কথা। আমি মানে ভীষণ, আর এরকমভাবেই তো থাকতাম হ্যাঁ করে করে। আমাদের সঙ্গমিত্রার সঙ্গে বড় ভালো বন্ধুত্ব ছিল, অনেকদিন দেখা হোক না হোক। তোমার খুব কাছে ছিল, আমরা অনেকদিন থেকে কাছে। সঙ্গীতা দি কিন্তু নেগেটিভ চরিত্র, একদম। হ্যাঁ, আর ওই রকম ফর্সা রং, ওরকম সেজে, ও তো ভীষণ টিপটপ থাকা, চুলটাও খুব সুন্দর, চুলটা সে এরকম ঝাঁকিয়ে এরকম করে রাখা। আর ও আবার বলেছিল যে ওর যখন বিয়ে হয়েছিল আর কি শ্বশুরবাড়িতে, বলছি সে যেন তাসের দেশ। আমি ঘুম থেকে এসে বসলাম, শাশুড়ি এরকম কাঠ হয়েছে, সামনে চা নিয়ে বসে আছে। বসলো, আমাদের তো উত্তর কলকাতা, ট্যাপ করে বসে পড়া হ্যাপি। তো আমার কোনো মানে ম্যাচিং ব্লাউজটাও যে তো বালাই নেই, ওটা ও খুব ভালো রকম জানতো। তো মানে আমার মোটামুটি একটা কালো লাল সাদা ব্লাউজ হলেই আমার সব শাড়িতে হয়ে যায়। একদিন একটা বিয়ের বাড়িতে গেছি, আমি গায়ে ঢাকা দিয়ে আছি, আর ও এসছে, মানে তুই কি আজকে মানে ব্লাউজের ইয়েই করিসনি, মানে রঙের ধারে কাছেই যাসনি? আচ্ছা না রে, আজকে ম্যাচিং ব্লাউজ পরে ফেলেছি, তাই জন্য গায়ে ঢাকা দিয়ে রেখেছি। বর্তমান এই সময় সমসাময়িক তোমার সবাই বন্ধু সবাই শত্রু, তার মধ্যে কাছের বন্ধু কে? কাছের বন্ধু বলতে যার সাথে মোটামুটি দেখো দেখা হয় না, কিন্তু কোনো দরকারে সেও আমাকে ফোন করে বলে, আমিও তাকে বলি। সেটা হচ্ছে বিশ্বজিৎ চক্রবর্তী আর আমি। আর আমাদের মাঝখানে আছে হচ্ছে কৃষ্ণ কিশোর। কৃষ্ণ কিশোর একটু প্রত্যেকে থেকে একটু ঘরে হয়ে যায়, আর কিশোরের যেমন ওর একটা ব্যাপার সেরকম হয়ে যায়। কিন্তু আমি কৃষ্ণদার কথা বলতে উঠলো বলে বলছি, কৃষ্ণদাকে আমি চিনলাম প্রথম, উনি তো পড়াতেন, মার্টিনিয়ারে পড়াতেন। তখন আমি তারা বাংলার জন্য সিলেবাসে নেই করতাম। ওই ফার্স্ট কৃষ্ণ কিশোর সাথে আমার ফার্স্ট কেকের সাথে আলাপ হলো আর কি। তুমি জানো কেকের নামটা কিন্তু আমার দেয়া না, এটা জানতাম না, আমার জানা না। কিন্তু ওই একটা নামাজের মতন স্কুলের একটা টিচার, তার যা ভাইব্রেন্সি, সেটা অসাধারণ। আমিও কনভেন্ট থেকে পাস আউট, আমিও কিন্তু সেন্ট থমাস কিজিপুর থেকে পাস আউট, কিন্তু লামার্টিনিয়ার মানে একটা আমাদের একটা ব্যাপার, লামাজ, সেন্ট জেভিয়ার্স, এগুলো একটা ব্যাপার।
তারপর হঠাৎ করে দেখি খোঁজ খবরে চলে এলো, আর খোঁজ খবর জন্য সবাই পাগল হয়ে গেছিল না সবাই। এই লুকটা মানে ওই যে সাদা চুল নিয়ে চেয়ারটা নিয়ে এরকম ভাবে ঘুরতো, আহা আপনারা দেখছেন এরকম ভাবে একটা যে বলা অপূর্ব। আর ওটা একটা মাইন্ড ব্লোয়িং একটা প্রেজেন্টেশন। যাক, মানে উনি অভিনয়টাও খুব ভালো করেন। হ্যাঁ, ওর শরীরটা একটু খারাপ যাচ্ছে, সুস্থ হয়ে যাবে। দিদি যেতে যেতে একটা কথা বলবো, খুব ভালো থাকো, এরকমই থাকো, ঠিক আছে, কিন্তু যেতে দিতে চাইলে তো যেতে দিতে ইচ্ছে করে না। তোমার জন্য আমাদের তরফ থেকে একটা জিনিস আছে। আচ্ছা, ও মা, সকাল থেকে হাত শুশুর করছিল। যেটা বলছিলাম, তোমার জন্য আমাদের তরফ থেকে এই ছোট্ট উপহারটা রয়েছে। ও বাবা, যথেষ্ট ভারী, আহা, কিন্তু বুঝতে পেরেছি এটা উপহারটা দিয়ে দেওয়া মানেই এখন আপনাদের সঙ্গে আরি না, ফিরতে হবে বাড়ি। দিদি যেতে যেতে দর্শকদের জন্য কি বলতে? সব সময় আমার দর্শকদের জন্য একটাই কথা বলার আছে, যেটা হচ্ছে এই যে নতুন যারা চ্যানেলগুলো খুলছে, এখন তো সবাইরই মোবাইল হাতে, সবাইকে একটু উৎসাহ দেওয়ার জন্যে কি যেন সাবস্ক্রাইব করতে বলে, তারপরে এই শেয়ার করতে বলে, এইগুলো একটু করবেন। কারণ এই যে আমরা গল্প করে করি, এগুলো কিন্তু মোটেই খারাপ নয়। এক একজনরা যা দেখায় মানে আমি অবাক হয়ে যাই, সেটা আর বললাম না এখন, কিন্তু এইগুলো করবেন, আপনাদের অনেক গল্প জানতেও পারবেন। আর আমরা না উন্মুখ হয়ে থাকি কে কি লিখছেন আমাদের, সবসময় যে ভালো কথা লেখেন তা নয়, গালাগালিও দেন, কিন্তু সেটাও শুনতে ভালো লাগে, সেটাও দেখতে ভালো লাগে। সবাই ভালো থাকুন। দিদি তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্য বলে বাদ দিতে চাই না, এরকম আড্ডা চলে থামতে ইচ্ছে করে না, কিন্তু সবেরই তো শেষ আছে। ঠিক এরকম নানা রকম খোলামেলা আড্ডা, খোলাখুলি আড্ডা নিয়ে হাজির হব আপনাদের সামনে। সুতরাং আমাদের পাশে থাকুন, আমাদের সঙ্গে থাকুন। আমাদের ইউটিউব চ্যানেলের পাশাপাশি আমাদের ইনস্টাগ্রাম, ফেসবুক রয়েছে, একই সাথে আমাদের ওয়েবসাইট রয়েছে ইটস মাজ্জা বাংলা নামে। বিনোদনের সব রকম খবর এবং আড্ডা দিতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করুন। ততক্ষণ দেখতে থাকুন ইটস মাজ্জা বাংলা, বিনোদনে নতুন মজা।